2026 সাল পড়ার সঙ্গে সঙ্গে বিশ্ব ব্যবস্থায় নতুন করে বেশ কিছু বড় বড় ঢেউ এসে লেগেছিল। আমেরিকা খেলা দেখিয়েছে, ভেনেজুয়েলার রাষ্ট্রের প্রধানকে তুলে নিয়ে গিয়েছে তার স্ত্রীকে সহ, তারপরেও এক এক করে পারদ চড়ছিল। তবে এবারটা আরেকটা নতুন খেলা যুক্ত হলো, ইরানে বিদ্রোহের আগুন লেগেছে, আর সেই বিদ্রোহের আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে ইরানের পুরনো শাসন ব্যবস্থা, চিন্তা কাঠামো, সবকিছু। ঠিক একই রকম আগুন আমরা দেখেছি পড়শি দেশ বাংলাদেশেও, কিন্তু ইরানের যে আগুন তার সঙ্গে বাংলাদেশে লাগা আগুনের পার্থক্য রয়েছে। কেমন পার্থক্য সেটাই আজকের ভিডিওতে আপনাদের সামনে পরিষ্কার করব। দেশ, কাল, সময়, পরিস্থিতি এগুলোর ভেদে সবসময় সেখানকার বিদ্রোহ বিপ্লবের ভঙ্গিটা পাল্টে যায়। এটা আমাদের ভালো করে বুঝতে হবে, তবেই আমরা পৃথিবীর বিভিন্ন দেশগুলোতে ঘটে চলা এই ঘটনাগুলোর প্রকৃত মূল্যায়ন করতে পারবো। বাংলাদেশে যে ঘটনা ঘটেছিল তার সঙ্গে অনেকেই ইরানের তুলনা করছেন। প্রথমেই আমি এই বিষয়টাকে ভুল ধরে বলতে চাই, বাংলাদেশ আর ইরান দুটো দেশেই সরকার পরিবর্তনের জন্য যে বিক্ষোভ এবং বিদ্রোহ আন্দোলন রাস্তায় নেমে এসেছিল, তার মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স এবং অনেক পার্থক্য। তার কারণ বাংলাদেশের বিদ্রোহটা মূলত ছিল সেখানকার স্বাধীন গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে ধর্মীয় শাসন ব্যবস্থা, মধ্যযুগীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করার জন্য। অর্থাৎ বাংলাদেশের উগ্র মৌলবাদী শক্তিরা সে দেশের স্বাধীন সরকারকে ফেলে দিয়ে ক্ষমতা দখল করতে চেয়েছিল। তাই তারা ছাত্র আন্দোলনের মুখোশের আড়ালে কাজ চালিয়েছিল বিদেশি রাষ্ট্রের সহায়তায়। আর ইরান, সেখানে বিদ্রোহটা হচ্ছে কি নিয়ে? সেখানে দীর্ঘদিন ধরে চলা ধর্মীয় একটা শাসন ব্যবস্থা, যেটা মধ্যযুগীয় শাসন, যেখানে মানুষের স্বাধীনতা, বাক স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা বারবার লুণ্ঠিত হয়েছে, যেখানে মেয়েদের কোনো স্বাধীনতা নেই, মেয়েদের মুখ দেখার, এমনকি শরীরের কোনো অংশ বাইরে যাতে না দেখা যায় তার জন্য কঠোর শরিয়তি শাসন ব্যবস্থা প্রায় দম আটকানো একটা পরিস্থিতি। সেই ইরানের ধর্মীয় নেতা খামেনির একনায়কতান্ত্রিক অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে ইরানের মানুষ রাস্তায় নেমে বিদ্রোহ বিপ্লবের মাধ্যমে মধ্যযুগীয় শাসন ব্যবস্থা থেকে আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরতে চাইছেন। বাংলাদেশ আর ইরান দুটো দেশের ঘটনাকে পাশাপাশি রেখে যদি বিচার করেন, তবে খুব সহজ ভাষায় বলতে হয়, বাংলাদেশে যেটা হয়েছিল সেটা ছিল গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে মধ্যযুগীয় উগ্র মৌলবাদীদের হাতে ক্ষমতা হস্তান্তর। আর ইরানে ঠিক তার উল্টোটা, উগ্র ধর্মীয় মৌলবাদীদের হাত থেকে স্বাধীন গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে চাইছে মানুষ। এবার আসি ইরানে কেন এমন হলো, বা ইরানে কি ঘটেছে বা কি ঘটে চলেছে তার বিস্তারিত বিবরণে। তার কারণ বর্তমান পৃথিবীতে তেলের রাজনীতি চলছে, যে তেলের রাজনীতির জন্য ভেনেজুয়েলার সাথে সংঘাতে জড়ালো আমেরিকা। সেই তেলের রাজনীতির একটা বড় অংশ হচ্ছে ইরানের শহরগুলোতে মানুষ রাস্তায় নেমে আসার পর ইরানের সরকার দমন পীড়ন চালালো এই বিক্ষোভকারীদের উপর, এবং তারপর তারা আরও ক্ষেপে যায়। বিভিন্ন জায়গায় বিক্ষোভের আগুনে ইরানে বড় বড় সরকারি দপ্তরগুলো প্রায় ভস্মীভূত হয়ে গিয়েছে। বহু জায়গায় বিশেষ করে মহিলারা রাস্তায় নেমেছেন, তারা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি পুড়িয়েছেন, সেই ছবিতে আগুন দিয়ে সিগারেট ধরিয়েছেন। আসলে ইরানে মহিলাদের উপর যেভাবে নিষেধাজ্ঞা জারি করা ছিল এবং গুলি বন্দুকের ভয় দেখিয়ে একটা মধ্যযুগীয় বর্বর সমাজ ব্যবস্থার স্টাইলে সেখানকার মানুষকে থাকতে বাধ্য করা হয়েছিল, তার বিরুদ্ধেই এই আন্দোলন। ইরান কর্তৃপক্ষের জবাব, আমেরিকার উস্কানির কারণেই এই অশান্তি হয়েছে। যদিও সেটা নতুন কিছু নয়, কারণ কিছুদিন আগেই বাংলাদেশে আমরা তাই দেখেছি। কিন্তু এক্ষেত্রে বলা যায় ইরানের সরকারেরও কম দোষ নেই। সেখানে আয়াতুল্লাহ আলী খামেনি নেতৃত্বে যেভাবে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা দীর্ঘদিন ধরে মানুষের জীবনকে নরক বানিয়ে তুলেছিল, এটা তারই বহিঃপ্রকাশ। কখনো কখনো আমার মনে হয় এটা সত্যিই কোনো দেশ হতে পারে। কিভাবে থাকতে পারে এই দেশে মানুষ এতটা পরাধীন হয়ে? বিশ্লেষকদের বিশ্বাস, এবারের বিদ্রোহ বিক্ষোভের ব্যাপকতা আগের বারের থেকে অনেক বেশি। ইরানে এর থেকেও বেশি বিক্ষোভ দেখা গিয়েছে। নির্বাচনের কারচুপির অভিযোগ করে 2009 সালে গ্রিন মুভমেন্ট হয়েছিল, আর সেই গ্রিন মুভমেন্ট মূলত নেতৃত্ব দিয়েছিলেন সেখানকার মধ্যবিত্তরা। তখন সেটা শুধু বড় শহরগুলোতেই সীমাবদ্ধ ছিল, গ্রাম বা একেবারে প্রান্তিক অঞ্চলে সেইভাবে কিন্তু বিদ্রোহ দেখা যায়নি। আর 2017 আর 2019 সালে যে আন্দোলন ইরানে হয়েছিল সেটা মূলত গরিব এলাকাগুলোতে। এবারের সাথে তুলনা করার মতন আন্দোলন একবার গড়ে উঠেছিল 2022 সালে, সেখানে নিরাপত্তা হেফাজতে থাকা মাহসা আমিনির মৃত্যুর ঘটনার পর। মাহসা আমিনির মৃত্যুর কারণ ছিল সে এক বিদ্রোহী নারী। সে হিজাব পরে মুখ ঢাকতে হবে এই মধ্যযুগীয় বর্বর নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। তখন ইসলামিক আইনে চলা দেশটা তাকে আটক করে এবং শুধু হিজাব না পরার জন্য তার মৃত্যুর আদেশ দিয়েছিল। এরপরেই সেই দেশের পরিস্থিতি বিগড়ে গিয়েছিল। সেখানকার সাধারণ মানুষ বর্বর ধর্মীয় আইনের থেকে বাঁচবার জন্য রাস্তায় নেমে আন্দোলন করেছিল। কিন্তু আয়াতুল্লাহ খামেনি গুলি বন্দুকের জোরে সেই আন্দোলনকে কণ্ঠর রোধ করেছিল। 2022 সালের বিক্ষোভগুলোর মতন এবারও বিক্ষোভের সূত্রপাত হয়েছে একটা ক্ষোভকে কেন্দ্র করেই। শেষ পর্যন্ত ইরানের মানুষ পুরো ব্যবস্থার পরিবর্তন দাবি জানাচ্ছে। 2022 সালের আন্দোলন শুরু হয়েছিল নারীদের হিজাব না পরার ইস্যুকে কেন্দ্র করে।
তবে অন্য একটা খবরে 2025 সালের ডিসেম্বরে আন্দোলন শুরু হওয়ার ইস্যু মনে করা হচ্ছে অর্থনৈতিক। কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই নিউজ চ্যানেলগুলো যেসব খবরাখবর সামনে এনেছিল তাতে দেখা যাচ্ছে ডলারের সঙ্গে ইরানি মুদ্রা রিয়ালের বিনিময় হারকে কেন্দ্র করেই ডিসেম্বরের শেষ দিকে বাজার ব্যবসায়ীরা তেহরানের কেন্দ্রস্থলে ধর্মঘট শুরু করেছিল। বিক্ষোভ এত দ্রুত দেশটায় ছড়িয়ে পড়েছিল যে সেখানে মধ্যবিত্ত, গরিব থেকে বড়লোক সবার গায়ে আঁচ পড়ায় সবাই রাস্তায় নেমে পড়েছে। 2022 সালেও ইলাম এবং লোরেস্তান ছিল আন্দোলনের প্রধান কেন্দ্র, এবারেও তাই। তবে এবারে অন্যরকম খেলা। আগেরবার ইলাম আর লোরস্তান এই অঞ্চলগুলোতে বিদ্রোহটা আটকে ছিল, এবার সেটা যেন দাবা নলের মতন সারা দেশকে গ্রাস করছে। একাধারে মুদ্রাস্ফীতি, ইরানের টাকার মূল্য পড়ে যাওয়া তো রয়েছে, তার সাথে 2022 সালে সেই মহিলাদের স্বাধীনতার বিষয়টাও এবার যুক্ত হয়েছে। সেখানকার মানুষ বর্বর ইসলামিক শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে এসে নতুন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চাইছে। এবার প্রশ্ন হলো, পেছনে কি আমেরিকার হাত রয়েছে? দেখুন, আমেরিকা সম্পর্কে এর আগেও আমরা ভিডিওতে বলেছিলাম যে আমেরিকা যে কোনো দেশে কোনো একটা বিক্ষোভের সুযোগে ঢুকে সেই দেশের সরকার পরিবর্তন করে দিয়ে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠার নাম করে একটা পুতুল সরকারের মাধ্যমে নিজেদের তাবেদার সরকার তৈরি করতে চায়। এখানেও আমেরিকা যে সেই খেলা খেলছে সেটা আমেরিকার বিভিন্ন স্টেটমেন্ট থেকেই বোঝা যাচ্ছে। শুধুমাত্র আমেরিকার পেছনে মদত দিচ্ছে বা আমেরিকা পেছনে আছে বলেই যে সেই ভয় একটা দেশের স্বৈরাচারী সরকার যারা মানুষের উপর অত্যাচার করে, মহিলাদের স্বাধীনতার বিরোধী, মহিলাদের একটা বর্বর জীবনযাপনে রাখতে চায়, তাদেরকে সমর্থন করতে হবে, এই বিষয়টা কিন্তু যুক্তিসম্মত নয়। আধুনিক বিশ্বে সবকিছুই তো যুক্তি নির্ভর। সুতরাং সেই যুক্তি থেকে ইরানের বিদ্রোহ বিপ্লব কিন্তু মানুষের বিদ্রোহ বিপ্লবী। 2022 সালে আন্দোলনের সময় মহিলারা রাস্তায় নেমে বিক্ষোভ করেছিলেন। তখন সেই আন্দোলন স্থগিত হয়ে গিয়েছিল। তার কারণ সেই সময় আন্দোলনের সেরকম কোনো নেতৃত্ব ছিল না। পুরোটাই মানুষের ক্ষোভ কেন্দ্রীভূত হয়ে রাস্তায় নেমে এসেছিল। সেই আন্দোলনকে একটা দিকে নিয়ে যাওয়ার মতন নেতা চোখে পড়েনি। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যেহেতু অনেকগুলো বিক্ষোভ, সবচেয়ে বড় কথা কি জানেন? দেশের অর্থনীতির বেহাল অবস্থাকে কেন্দ্র করে গরিব, মধ্যবিত্ত সবাই এই মুহূর্তে একত্রিত। তার সঙ্গে এসে যুক্ত হয়েছে মহিলাদের স্বাধীনতার প্রশ্ন। তাই সেখানে কিন্তু অনেকেই নেতৃত্ব দিতে এসেছেন বা নেতৃত্ব দিতে আসছেন। এর মধ্যে দেখা যাচ্ছে নির্বাসনে থাকা ইরানি নেতা রেজা পাহলভি, তার বাবাকে 1979 সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে উৎখাত করা হয়েছিল। তাকে উৎখাত করেই সেদেশের ইসলামিক বিপ্লবীরা, যারা একটি ধর্মীয় মধ্যযুগীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে এবারের বিদ্রোহে তিনি কিন্তু আবার এসে যুক্ত হয়েছেন। তাই বোঝাই যাচ্ছে এবারের বিদ্রোহকে এত সহজে দমন করা যাবে না। এবারের বিক্ষোভ দীর্ঘস্থায়ী হওয়ার আরও অনেক কারণ রয়েছে। পাহলভি আমেরিকাতে নির্বাসনে থাকার সময় নিজেকে ইরানি শাহ হিসাবে ঘোষণা করে দিয়েছিলেন। বিক্ষোভে অংশ নেওয়ার জন্য তার আহ্বান সারা দেশে ছড়িয়ে পড়েছে। তিনি সরাসরি জানিয়েছেন তরুণরা যেন আন্দোলনে যোগ দেয়। তেহরানের মতন বড় শহরগুলোতে বিক্ষোভের মাত্রা দিনে দিনে যে এত বৃদ্ধি পাচ্ছে, এর আগের বার পুলিশের বন্দুকের জোরে যেভাবে থামিয়ে দেওয়া গিয়েছিল, এবার দেখা যাচ্ছে কোনো অংশে গুলি চললে সেখানে আন্দোলনের পরিস্থিতি অন্যরকম হয়ে দাঁড়াচ্ছে, আরও বিভৎস হয়ে দাঁড়াচ্ছে, আরও বেশি করে মানুষ রাস্তায় নামছেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা অনেকেই বলছেন যে পরিচিত বিরোধী, যে নেতারা যারা আয়াতুল্লাহ খামেনির অত্যাচারে এতদিন ইরান থেকে নির্বাসিত হয়েছিলেন, তারা আবার নতুন করে বিক্ষোভকারীদের বার্তা দিচ্ছেন বাইরে থেকে। তারা দেশে ফেরার কথা বলছেন। যেমন রেজা পাহলভির কথা বললাম, তিনি দেশে ফিরে আসার কথা বলছেন। এতদিন তিনি ভয়ে যেটা করতে পারছিলেন না, এই সব কিছু মিলিয়েই বোঝা যাচ্ছে যে ইরানে কিন্তু পরিস্থিতি একটু একটু করে বদলাচ্ছে। আগের বিদ্রোহগুলোর মতন এই বিদ্রোহকে এত সহজে আর দমন করা যাবে না, এমনটাই মনে হচ্ছে। 2009 সালের এবং 2022 সালের আন্দোলনগুলোর কথা বললাম। নারী জীবন, স্বাধীনতার অভ্যুত্থানের শাসক গোষ্ঠী যেভাবে দ্রুত দমন পীড়ন নেমেছিল, এবার কিন্তু তা হয়নি। বরং বর্তমানে বিক্ষোভ যখন তীব্র হচ্ছিল, নিরাপত্তা বাহিনী ছিল অনেক ধীর। যে নির্মম দমন পীড়ন আগে দেখা গিয়েছিল, এখন কিন্তু দেখা যাচ্ছে না। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শুরুতে ব্যয় কমাবার জন্য সংস্কারের পথে হাঁটতে চেয়েছিলেন। তিনি দরিদ্রের ভর্তুকির জন্য অর্থ জোগাড় করা সরকারের লক্ষ্য, এসব বলে টলে একটা সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো কিছুতেই কিছু লাভ হলো না। বিদ্রোহ বিপ্লব এমন পর্যায়ে পৌঁছলো যে এখন ইরানের ভবিষ্যৎ কি, তাই নিয়ে রাজনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। কিন্তু এর মধ্যে কয়েকটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো, রাজনৈতিক ভিন্নমতের প্রতি এবারের ইরানের যে বিদ্রোহ বিপ্লব, তার প্রতিক্রিয়া আলাদা। কারণ এই আন্দোলনটা গত জুনে ইসরায়েলের সঙ্গে ইরানের 12 দিনের যুদ্ধে জন্ম নেওয়া দীর্ঘ প্রভাবের ছায়ায় পড়ছে। সংঘাতের ধাক্কা থেকে ইরান কিন্তু এখনো পুরোপুরি সামলে ওঠেনি। সেই যুদ্ধ এখনো তলায় তলায় চলছে। এবার বিষয়টা হলো, ইসরায়েলের সঙ্গে ইরানের যে সংঘাত হয়েছিল এবং যেখানে পরিস্থিতি অত্যন্ত খারাপ দিকে যাচ্ছিল, সেখানে যদি এইরকম বিদ্রোহের আগুনে ইরান প্রতিনিয়ত পুড়ে ছাই হতে থাকে, তাহলে যে কোনো সময় ইসরায়েল এই মোক্ষম সুযোগটাকে ব্যবহার করতে পারে। ইসরায়েলের হাতে হিজবুল্লাহর মার খাওয়া এবং সিরিয়ার বাশার আল আসাদের শাসনের পতনের বিদেশি হস্তক্ষেপ ঠেকানোর মতন প্রতিরোধ ক্ষমতা
ইরানের অনেকটাই এখন ক্ষয়ে গেছে, কারণ তার নিজের দেশের ভিতরে ভিত একেবারে নড়বড়ে। তার উপর ইরান এখন আর ঘরের ভেতরের অসন্তোষে বিদেশি শক্তির ইন্ধন ঠেকাতে সক্ষম নয়। 2025 সালের জুনের যুদ্ধে ইরানিরা জাতীয় পতাকার নিচে সমবেত হয়েছিল। এর জবাবে সরকার ধর্মীয় বিধিনিষেধের প্রয়োগ শিথিল করে দিয়েছিল। কিন্তু বর্তমান বিক্ষোভে শাসক দলের সামনে রয়েছে দোটানা। অতিরিক্ত দমন করলে যুদ্ধ পরবর্তী সময়ে জনগণের সঙ্গে গড়ে ওঠা যে সমঝোতা সেটা ভেঙে পড়বে, আবার ছাড় দিলে সেটা এত ভয়াবহ হয়ে উঠবে যে ইরান ইসলামিক শাসন আর টিকিয়ে রাখতে সম্ভব হবে না। এবার প্রশ্ন হলো, ইরানের রাজনীতি কি তাহলে বদলাচ্ছে? এরা বুঝতে অসুবিধা হচ্ছে না যে ইরানের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলানোর পেছনে সে দেশে আয়াতুল্লাহ খামেনির মতন ধর্মীয় নেতাদের বর্বর শাসন ব্যবস্থা, মধ্যযুগীয় শাসন ব্যবস্থা, মেয়েদের স্বাধীনতাকে হরণ করা, সেগুলোর একটা বিরাট অবদান রয়েছে। তারা অনেকাংশে এগুলোর জন্য দায়ী। এবার প্রশ্ন, আমেরিকার হস্তক্ষেপ। আমেরিকা ইসরায়েলের মারফতে ইরানের ওপর এবার হস্তক্ষেপ করবে, এটা অনেকেরই আশঙ্কা, এবং সেই আশঙ্কা অমূলক নয়, যথেষ্ট কারণ রয়েছে। কারণ আমেরিকা যেভাবে সমগ্র পৃথিবীতে তেলের রাজনীতির মাধ্যমে নিজেদের আয়ত্তে আনার চেষ্টা করছে সেটা আশঙ্কাজনক। কিন্তু ওই যে শুরুতেই বলেছি, আমেরিকা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খেলা খেলে। যেমন গণতান্ত্রিক একটা দেশের সরকারকে তারা উৎখাত করলো ইসলামিক বিপ্লবের মাধ্যমে, যেটা আমাদের পড়শি দেশ বাংলাদেশে আমরা দেখলাম। আবার ইরানে যখন ইসলামিক শাসন ব্যবস্থার বর্বরতা থেকে মানুষ স্বাধীন মুক্ত গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যেতে চাইছে, সেখানেও আমেরিকা ঢোকার চেষ্টা করছে। সুতরাং আমেরিকাকে আমাদের বুঝে নিতে হবে, তাদের কোনো নীতি বা আদর্শ নেই। তারা কেবলমাত্র প্রতিটা দেশে একটা করে পুতুল সরকার চায়। এই পরিস্থিতিতে পৃথিবীর অন্য দেশগুলোর প্রতিক্রিয়া হওয়া উচিত সেই দেশের মানুষের পাশে থাকা। সেই দেশে কোনোভাবে যেন আমেরিকা নিজেদের কর্তৃত্ব করতে না পারে। আবার অন্যদিকে আয়াতুল্লাহ খামেনির মতন মধ্যযুগীয় শাসক প্রবর্তনকারী লোকেরাও যাতে ক্ষমতা থেকে সরে যায়, সেটাও নিশ্চিত করা। তাই ইরানের বিদ্রোহ বিপ্লব একটা নতুন দিশা দেখাতে পারে, অন্তত এখনো পর্যন্ত পরিস্থিতি দেখে তাই মনে হচ্ছে। যাই হোক, এই ভিডিও এখানে শেষ করলাম। আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে এসে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে আয়াম্বুসকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিয়ে যান। আপনাদের একটা ছোট্ট সাবস্ক্রিপশন না আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। আর এই ভিডিও যদি আপনি হোয়াটসঅ্যাপে পেতে চান তাহলে কি করবেন, একদমই আপনারা জানেন, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের জয়েন করে নিন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আপাতত শেষ করছি। জয় হিন্দ।